আজকে লেকচার শুরু করার আগে আমরা যে প্রিভিয়াস লেকচারে যেগুলো করে আসছি তার উপরে ফার্স্ট একটা এক্সাম হয়ে যাবে। ফার্স্টে ভিডিওটা পজ করে জাস্ট এই কোশ্চেনগুলো অ্যান্সার করে আমাকে ইমেজ ফাইল আর পিডিএফ ফাইলে জাস্ট ফেসবুকে ফরওয়ার্ড করে দিলেই হবে। আফটার দ্যাট আমাদের নেক্সট লেকচারটা শুরু হবে। তো নেক্সট যে আজকের যে লেকচারটা সেটা বেসিক্যালি আমরা প্রিভিয়াস লেকচারে আমরা একটা পিকচার দেখে আসছিলাম এরকম টাইপের। এটা আমরা বেসিক্যালি দেখছি ক্যাটালিস্টে। তো ক্যাটালিস্টে এখানে কিছু টার্ম ছিল লাইক অ্যাক্টিভেশন এনার্জি, ট্রানজিশন স্টেট। তো এইগুলো মানে বেসিক্যালি কি? তো এই নিয়ে বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিটা বেসিক্যালি minimum energy required for reactant molecules to form products molecules is called activation energy. এখানে reactant molecules A plus B বা A B এগুলো বেসিক্যালি reactant যে কম্পাউন্ড গুলো আছে তাদের মধ্যে কিছু মলিকিউল আছে। তো সেই মলিকিউল গুলো বন্ডে কানেক্টেড। তো সেই বন্ডগুলো আমাদেরকে ব্রেক করতে হয় ফার্স্টে। আমরা জানি যে একটা কম্পাউন্ড বা একটা প্রোডাক্ট যখন ফর্ম করে তো ফার্স্টে বন্ড ব্রেক হয়, দেন বন্ড জয়েনিং হয়। তো এখানে ফার্স্টে বন্ড ব্রেক করতে হবে। তো বন্ড ব্রেক করার জন্য আমাদের কি লাগবে? একটা এনার্জি লাগে। তো আমরা একটা সাফিসিয়েন্ট এনার্জি যদি দিই, লাইক আমাদের যদি হাইড্রোজেন আর ওয়াটার, অক্সিজেন মিলে আমাদের ওয়াটার হয়। তো হাইড্রোজেনের বন্ডটা ভাঙার জন্য এবং অক্সিজেনের বন্ডটা যে আমার ব্রেক করার জন্য আমার এনার্জি লাগে সাপোজ 10 কিলো জুল পার মোল। তো আমি এখানে কি করলাম? আমি এখানে দিলাম 9 কিলোজুল পার মোল, লাইক এতদূর পর্যন্ত দিছি। তো আমি যদি দিই তাহলে কিন্তু মানে মলিকুল গুলো ভাঙার পর্যায়ে যাবে, লাইক ব্রেক ডাউনের পর্যায়ে যাবে, বাট ব্রেক কিন্তু হবে না। বন্ডগুলো ফুললি ব্রেক হবে না। তাদের মধ্যে হালকা হলেও বন্ডটা থেকে যাবে। তো বন্ডটা যদি একটুও থেকে যায় তাহলে কিন্তু আমার প্রোডাক্টে ফর্ম হবে না। তো আমাকে সাফিসিয়েন্ট একটা মিনিমাম এনার্জি দিতে হবে। লাইক 10 কিলোজুল পার মোল মিনিমাম দিলে তাহলেই বন্ডটা ব্রেক করবে। যদি বন্ড ব্রেক করে তাহলেই আমার প্রোডাক্টের দিকে যাবে। তো এই যে মিনিমাম এনার্জিটা রিকোয়ার্ড করতেছে আমার বন্ডটা ভাঙার জন্য এবং পরের স্টেজে যাওয়ার জন্য, তো এই এনার্জিটাকে আমরা বেসিক্যালি বলি যে অ্যাক্টিভেশন এনার্জি বা অ্যাক্টিভ করা, অ্যাক্টিভেট করা। তো অ্যাক্টিভেট করতেছে এখানে যে প্রোডাক্টে যাওয়ার জন্য। তো দেন আমাদের আরেকটা টার্ম ছিল ট্রানজিশন স্টেট। তো ট্রানজিশন স্টেটটা বেসিক্যালি কি? এটা নিয়ে একটু কনফিউশন হয়। তো ট্রানজিশন স্টেটটা বেসিক্যালি আমরা বলতেছি এই পিক পয়েন্টটাকে। তো পিক পয়েন্টেই বেসিক্যালি আমাদের ট্রানজিশন স্টেট। তো আমাদের ট্রানজিশন স্টেটে বেসিক্যালি কোনো রিঅ্যাকট্যান্টও থাকে না, প্রোডাক্টও থাকে না। আমাদের মনে হতে পারে যে রিঅ্যাকট্যান্ট যে মলিকিউলগুলো ছিল তাদের মধ্যে বন্ড ব্রেক করে তারা এখানে প্রোডাক্ট ফর্ম হওয়া শুরু করে। বাট বেসিক্যালি এমন না। রিঅ্যাকট্যান্ট মলিকিউলগুলো বন্ড ব্রেক করতে করতে এই স্টেজে এসে বন্ড মোটামুটি ব্রেক হয়ে যায়, পুরোপুরি হয়ে যায়। আর আমার একটা ইন্টারমিডিয়েট স্টেজ এখানে তৈরি হয়, যেখানে বেসিক্যালি প্রোডাক্টটা ফর্ম করে না, প্রোডাক্টটা ফর্ম করা শুরু হয়। তো এখানে রিঅ্যাকট্যান্ট মলিকিউলও থাকে না, আমার প্রোডাক্টের যে মলিকিউল সেগুলোও থাকে না। দেন আমার কি হয়? দেন যখন এই বন্ডটা ধীরে ধীরে আমার ফর্ম হয়, নিউ যে বন্ডটা, নিউ কম্পাউন্ডের জন্য, তখন আমার ধীরে ধীরে আবার এনার্জিটা রিলিজ হওয়া শুরু করে। তো মেইনলি আমরা আমরা যেটা নিয়ে পড়তেছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে মিনিমাম এনার্জি টু ব্রেক ডাউন দ্য বন্ডস অ্যান্ড টু অ্যালাউ দ্য পার্টিকলস টু ফর্ম নিউ বন্ডস। অ্যান্ড ট্রানজিশন স্টেট হচ্ছে বেসিক্যালি আমাদের নিউ বন্ড ফর্ম করার ঠিক আগের প্রিভিয়াস যে মোমেন্টটা আর ইন্টারমিডিয়েট যে স্টেজ, আমরা এটা অর্গানিক কেমিস্ট্রিতে দেখে আসছি যে ইন্টারমিডিয়েট স্টেজ বলে একটা কথা আছে। তো ট্রানজিশন স্টেটটা হচ্ছে অনেকটা ইন্টারমিডিয়েট স্টেজের মতো। এখানে ফুললি কোনো কিছু থাকে না, এখানে জাস্ট একটা প্রসেস চলে। দেন আমরা বেসিক্যালি এই গ্রাফ থেকে আমরা এটা ক্লাস 19-এ দেখছিলাম, আমাদের 8 চ্যাপ্টারে ছিল। আহ, ছিল চ্যাপ্টারটা ছিল এরকম, বাট তখন কিন্তু আমাদের অ্যাক্টিভেশন এনার্জি এই টার্মটা ছিল না। তো এখন যেহেতু আমরা অ্যাক্টিভেশন এনার্জি টার্মটার সাথে পরিচিত, তো আমরা এই গ্রাফটার সাথে একটু মিলিয়ে নিই যে আমাদের 19-এ কিরকম ছিল। তো ওখানে রিঅ্যাক্টেন্ট মলিকুল গুলো আছে। তো এদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট এনার্জি আমরা দিচ্ছি, এখানে সাপ্লাই করছি। তো এটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি। তো যখন হচ্ছে আমরা এই এনার্জিটা দিলাম তখন কি হলো? রিঅ্যাক্টেন্ট মলিকুলের মধ্যে বন্ডগুলো ব্রেক ডাউন হলো। তো যখন ব্রেক হয়ে গেল তখন ওই ট্রানজিশন স্টেট থেকে কি হলো? প্রোডাক্ট ফর্ম করা শুরু করছে, নিউ বন্ডটা শুরু হচ্ছে। তো যখন নিউ বন্ড হয় আমরা জানি যে বন্ড ব্রেকিং এর জন্য আমাদের এনার্জি লাগে, এনার্জি নিডেড। অ্যান্ড বন্ড যখন হচ্ছে ফর্ম হয় তখন এনার্জি রিলিজ হয়। তো এখানে যখন আমরা বন্ড
ফর্ম হচ্ছে তখন আমাদের কি হবে, এনার্জি রিলিজ হবে। তো এনার্জি রিলিজ হইতে হইতে ওরা জাস্ট এই পর্যন্ত আসবে, বা এনার্জি রিলিজ করবে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? তো এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি হচ্ছে আমি যদি সেই রিয়াক্ট্যান্ট থেকে আমি এনার্জি পাবো এতটুকু। আমি যদি এনি হাউ এদেরকে আমি অক্সিডেশন বা সামথিং এদের মধ্যে থেকে আমি এনার্জিটা বের করে নিতে চাই, তো আমি রিয়াক্ট্যান্ট মলিকিউল থেকে তাদের মধ্যে রিজার্ভ অবস্থায় থাকে এই গ্রাফ থেকে যদি আমি দেখি, তাহলে এই এতটুকু হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট মলিকিউলে এনার্জিটা ছিল। আর প্রোডাক্ট মলিকুলে আমার এনার্জিটা থাকবে অল্প, মানে তাদের ভিতরে এনার্জিটা কম থাকবে। তারা যখন হচ্ছে ফর্ম করতেছিল তখন অনেক এনার্জি তারা রিলিজ করে দিচ্ছে, ফলে তাদের মধ্যে পটেনশিয়াল এনার্জিটা কম থাকে। তো এখান থেকে আমরা যেটা দেখতেছি যে রিয়াক্টেন্ট মলিকুলসের যদি পটেনশিয়াল এনার্জিটা প্রোডাক্টস মলিকুলের পটেনশিয়াল পটেনশিয়াল যে এনার্জিটা সেটা থেকে যদি বেশি হয় বা কম হয়, তার উপর ডিপেন্ড করে আমরা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিকটা বুঝি। তো এখানে রিয়াক্টেন্ট মলিকুলে যে পটেনশিয়াল এনার্জিটা সেটা ডেফিনেটলি বেশি আছে, এবং প্রোডাক্ট মলিকুলের পটেনশিয়াল এনার্জিটা কম আছে। এবং আরো একটা ভাবে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। যদি অ্যাক্টিভেশন এনার্জিটা আমার বেশি লাগে, দেন যদি বন্ড ফর্মিং এনার্জিটা কম হয়, যখন বন্ড ফর্ম করবে তখন যদি এনার্জিটা কম রিলিজ হয় আর অ্যাক্টিভেশন এনার্জি আমার বেশি দিতে হয়, তাহলে এটাকে আমি বলি এন্ডোথার্মিক। কারণ আমরা জানি যে এন্ডোথার্মিক রিয়াকশন আমাদেরকে এনার্জি সাপ্লাই করতে হয়, আর এক্সোথার্মিক রিয়াকশন থেকে আমরা এনার্জি পাই। তার মানে বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে আমার এক্সোথার্মিকের জন্য আমার অ্যাক্টিভেশন এনার্জিটা ডেফিনেটলি লেস দ্যান হবে বন্ড ফর্মিং এনার্জি থেকে। তো এইভাবে আমরা এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক যে প্রসেসটা সেটা কিন্তু এই গ্রাফ দিয়ে আমরা জাস্ট ডিসক্রাইব করতে পারি। তো এক্সামে যদি এরকম এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক 2 মার্কসের জন্য কোশ্চেন আসে, তো আমরা অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে এটাকে ডিসক্রাইব করতে পারবো। দেন ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশনটা আছে, তো এটা একটু জানতে হবে যে এটা আসলে 2-3 বার প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করা যায় তো এটা আমরা ভুলে যাব না। আদারওয়াইজ এই ফর্মুলাগুলো মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। তো ফার্স্টে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা জানি যে টেম্পারেচার টেম্পারেচার একটা রিঅ্যাকশনে কিন্তু একটা এফেক্ট ফেলে। তো ইফেক্টে কিরকম ধরনের ইফেক্ট ফেলে, যে আমরা চাই যে যদি আমরা বেশি টেম্পারেচার দিই তাহলে কি হবে আমাদের বেশি, এটা মানে টেম্পারেচার দেওয়াটা মানেই হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের আগে আমাদের একটা জিনিস সম্পর্কে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার দিলে একটা রিঅ্যাকশনে কি হয়, টেম্পারেচার বেসিক্যালি হচ্ছে হিট দেওয়া, টেম্পারেচার দেওয়া আর হিট দেওয়া। তো হিট দিলে আমাদের কি হচ্ছে, আমরা এনার্জি দিচ্ছি। তো এনার্জি দেওয়া মানে কি, আমাদের একটা অ্যাক্টিভেশন এনার্জি সাপ্লাই করতেছি। তো আমার এখানে যদি আগে 2 কেজি মলিকিউল ছিল, লাইক রিঅ্যাক্ট্যান্ট 2 কেজি ছিল, তো আমরা যে অ্যাক্টিভেশন এনার্জিটা নর্মালি দিচ্ছিলাম তাতে কি হচ্ছিল, 1 কেজি মলিকিউল সাপোজ প্রোডাক্ট হওয়ার জন্য পার হয়ে যাচ্ছিল, বা ট্রানজিশন স্টেটে তারা পৌঁছতে পারতেছিল বা অ্যাচিভ করতে পারতেছিল যে ট্রানজিশন স্টেটটাকে। এখন যদি আমরা টেম্পারেচারটাকে বাড়াই দিই বা হিটটাকে বাড়াই দিই, তাহলে কি হবে, বেশি এনার্জি যাবে। তো বেশি এনার্জি গেলে কি হবে, মোর মলিকুলস অ্যাচিভ দ্য ট্রানজিশন স্টেট, আর মোর মলিকুলস গেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তো সাপোজ আমি ধরে নিচ্ছি এখানে 1.5 কেজি মলিকুলস এখন আমার কি হলো, যে ট্রানজিশন স্টেটে গেল, তার মানে কি প্রোডাক্টটা বাড়লো। তার মানে আমাদের টেম্পারেচার যখন বাড়ে তখন প্রোডাক্টটাও বাড়ে। তো প্রোডাক্ট বাড়ার পাশাপাশি আমাদের এখানে একটা জিনিস ফোকাস রাখতে হবে যে রেটটাও বেড়ে যায়, রিয়াকশন রেটটাও বেড়ে যায়। তো টেম্পারেচার আর রিয়াকশন রেটটা প্রপোর্শনাল অবস্থা থাকে। তো আর্হেনিয়াস ইকুয়েশন যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার ই এ ডিভাইড বাই আর টি। তো এখানে আমাদের কে বেসিক্যালি হচ্ছে রেট কনস্ট্যান্ট, যেটা আমরা পড়ছি কিছুটা। দেন আমাদের এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম এটা বেসিক্যালি ডিফার করে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে আমাদের খুব একটা পড়াশোনা এখানে নাই। দেন ই এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট যেটার ভ্যালু আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা আমাদের বেসিক্যালি এখানে ইউজ হবে। আর টেম্পারেচারটা আমাদের ডেফিনেটলি কেলভিনে ইউজ হবে। তো এই ইকুয়েশন থেকে আমরা যদি এক কাজ করি যে লন বা লগ ই বেস, তো এটাকে যদি আমি টু দুই পাশে আমি জাস্ট দিয়ে দিই, দিয়ে যদি আমি এটাকে ফাংশন হিসেবে আমি ইউজ করি, তাহলে আমার যেটা হচ্ছে লন কে ইজ ইকুয়াল টু লন ব্র্যাকেট এ ইন্টু ই টু দি পাওয়ার ই এ বাই আর টি। তো আমরা একটা জিনিস জানি যে লন বা লগ এ ডট বি মানে বোঝায় যে লগ এ প্লাস লগ বি, মানে ডটটা বেসিক্যালি যখন বের হয়ে আসবে বা দুইটাকে সেপারেট করবো তখন এটা প্লাস হিসেবে ইউজ হয়। তো আমি এখান থেকে পাচ্ছি যে লন কে ইজ ইকুয়াল টু লন এ প্লাস লন
ই টু দি পাওয়ার ইএ বাই আরটি। তো এখানে আমরা আরো একটা বেসিক কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে লন অ্যান্ড ই পাশাপাশি থাকলে কি হয়ে যায়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়। তো এটা বেসিক্যালি ম্যাথমেটিক্যালি একটা টার্ম। তো এটা আমরা বেসিক্যালি মনে হয় দেখে আসছি মানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফাংশন আর ডিফারেন্সিয়েশনে। ইকুয়াল এখান থেকে আমরা পাচ্ছি যে লন এ প্লাস লন আর ই তো ক্যান্সেল হয়ে গেছে, তো এখানে পাচ্ছি মাইনাস ই এ বাই আর টি। তোমার মেইন একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে লন কে ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর টি প্লাস লন এ। তো এখানে লন এটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে থাকবে। তো এখানে আমরা আম, এরপর যদি আমরা এখানে টেম্পারেচার হিসেবে কাউন্ট করি যে টেম্পারেচার T1 এ কি হবে আমার ইকুয়েশনটা। তো T1 টেম্পারেচারে আমার কিন্তু রেট কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে, লাইক K1 হবে। তো এখানে লন K1 ইজ ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর T1 প্লাস লন এ। ঠিক সেম ভাবে আমরা টেম্পারেচার T2 এর জন্য পাচ্ছি। তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে 1 and 2 এই যে ইকুয়েশন দুটো আছে এটা দিয়ে অপারেশন একটা করা। তো অপারেশনের ফলে আমরা একটা জেনারেল ইকুয়েশন পাবো, যেটা আমাদের বেসিক্যালি এক্সামে আসে। তো আমরা এখানে 2 মাইনাস যদি 1 করে থাকি তাহলে আমার কি হবে, লন K2 মাইনাস লন K1 ইজ ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর T2 প্লাস লন এ। আমরা এখানে লন K2 ইকুয়াল যেটা ছিল সেটা বসাইলাম, এখন মাইনাস লন K1 এর ভ্যালুটা বসাবো। তো মাইনাস লন K1 এর ভ্যালুটা হচ্ছে আমার প্লাস ইএ বাই আর T1 মাইনাস লন এ। তো এখানে লনে ক্যান্সেল আউট হচ্ছে, তো আমাদের এখানে এই দুইটা টার্ম থাকতেছে আর এই দুটো। তো আমরা একটা জিনিস জানি যে লগ বা লনের ক্ষেত্রে যদি মাইনাস থাকে, তো আমরা যদি এটাকে একসঙ্গে লিখতে চাই তখন আমাদের ডিভাইড আকারে লিখতে হয়। এখানে ln k2 by k1 is equal to minus ea by r t2 plus ea by r t1। তো এখানে আমি ea by r এটাকে কমন নিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আমার এটা যেহেতু পজিটিভ সাইন, তো এইটার 1 by t1টা আগে চলে আসবে। তো 1 by t1 minus 1 by t2। তো আমাদের বেসিক্যালি দুইটা টেম্পারেচার দেওয়া থাকে এক্সামের সময়। দেন হচ্ছে আমাদের যেকোনো একটা হয়তো বা কনস্ট্যান্ট দেওয়া থাকবে, তো এখান থেকে আরেকটা কনস্ট্যান্ট বের করতে বলতে পারে, বা দুইটা কনস্ট্যান্টই দেওয়া থাকলে আমাদের দেখা যাবে যে অ্যাক্টিভেশন এনার্জি বের করতে বলতে পারে। তো এই টাইপের কিছু ম্যাথ সি অর ডি নম্বরে আসে মাঝে মধ্যে। তো এখন আমরা বেসিক্যালি কিছু ম্যাথ দেখবো। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ইকুয়েশন দুইটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এইটা, যদি একটা টেম্পারেচার দেওয়া থাকে অ্যাক্টিভেশন এনার্জি এরকম টাইপ দেওয়া থাকে সেক্ষেত্রে এ অবশ্যই দেওয়া থাকবে। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে জাস্ট এইটা। এর বাদে আমাদের আর কোনো ইকুয়েশন এখান থেকে বেসিক্যালি আর আসবেও না, আর আমাদের মুখস্থ করতে হবে না। প্রবলেম 1 এটা খুবই একটা ইজি প্রবলেম। তো এই প্রবলেমটা আমাকে বলতেছে যে রেড কনস্ট্যান্টের ভ্যালু অ্যাট ডিফারেন্ট দুইটা টেম্পারেচারে, সেটা হচ্ছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 65 ডিগ্রি সেলসিয়াসে আর রেসপেক্টিভলি দেয়া আছে, দুটা ভ্যালু দেয়া আছে। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তো আমরা এখানে কি কি জানি, আমরা এখানে T1 জানি, T2 জানি। T1 টেম্পারেচারে আমার যে রেড কনস্ট্যান্ট সেটা আমি জানি, T2 টেম্পারেচারে আমার যে রেড কনস্ট্যান্ট সেটাও আমি জানি। তো আমার কি করতে হবে, আমার লাস্ট যে ইকুয়েশনটা আমি ডেরিভ করলাম সেই ইকুয়েশনে আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিয়ে কাজ করব। তো এখানে যেই মেইন প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সময় ফার্স্ট আমি এটা সলভ আউট করব, দেন আমার কি করতে হবে এটা আলাদাভাবে আমি সলভ করে নিব, দেন আমি ধীরে ধীরে এটাকে ইএ ইকুয়াল টু বের করব। এখানে ডাইরেক্ট সবকিছু করতে যাব না, বা ইএ ইকুয়াল টু আমি সবকিছু লিখবো এরকম যেন করতে না যাই, তাহলে আমার ভুল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কিলো জুল হিসেবে ইউনিটটা আছে, মাঝে মধ্যে আমাদের কিলো জুল পার মোল হিসেবে ইউনিটটা আছে। এটার বেসিক ডিফারেন্সটা হচ্ছে কিলো জুলটা আমাদের ইউজ হচ্ছে যে আমরা এখানে মোল হিসেবে কাউন্ট করতেছি না, পুরো যে প্রপার্টি ম্যাস হিসেবে আমরা কাউন্ট করতেছি বা এরকম টাইপ কিছু একটা। যদি আমাদের পার মোল থাকে তার মানে আমাকে বোঝাচ্ছে যে আমার এই অ্যাক্টিভেশন এনার্জি পার মোলের জন্য এতটুকু লাগতেছে। এরকম দুইটা থাকতে পারে। এটা আমাদের বেসিক্যালি এখানে কনস্ট্যান্ট বা আমাদের যে টেম্পারেচার দেয়া থাকবে তখন যে আমাদের কিছু ইউনিট দেওয়া থাকবে তার উপরেই ডিপেন্ড করে। তো আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা দেখার আগে আমাদের আরেকটা সিম্পল জিনিস জেনে নিতে হবে, যে আমরা যে ইকুয়েশনটা ফার্স্ট ইকুয়েশনটা দেখলাম লন কে ইজ ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর টি প্লাস লন এ, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের লিনিয়ার ইকুয়েশনের মতোই সেম। যদি আমরা এটাকে ওয়াই বলি, এখানে এম এক্স বলি প্লাস সি, তো এখানে লন কেটা হচ্ছে ওয়াই, এমটা হচ্ছে মাইনাস ইএ বাই আর। কেন, কারণ হচ্ছে এম হচ্ছে একটা স্লপ বা এটা একটা কনস্ট্যান্টের মতো বা ভেরিয়েবল না। তো আর তো ভেরিয়েবল না কনস্ট্যান্ট, ইএটাও হচ্ছে একটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট হিসেবে থাকে। ডিফারেন্ট রিয়াকশনের জন্য এটা ডিফারেন্ট হয়, বাট একটা রিয়াকশনের জন্য সেম রিয়াকশনের জন্য এটা সেমই থেকে যায়। আর এখানে টিটা
টেম্পারেচারটা চেঞ্জ হইতে পারে। এইজন্য আমরা এটাকে আরেকটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করছি। আর আমরা তো বলে আসছি যে ln a এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা c হিসেবে কাউন্ট করছি। তো মাঝে মধ্যে এগুলা এটা বেসিক্যালি আমাদের আসে হচ্ছে অ্যাডমিশন লেভেলে। তো এটা হচ্ছে টেম্পারেচার, অ্যাট ডিফারেন্ট টেম্পারেচারে আমরা রেট কনস্ট্যান্টটা মেজার করছি এই রিঅ্যাকশনটার জন্য। সেই মেজার করে আমরা একটা গ্রাফে আমরা যখন মেজার করে আমরা পয়েন্টগুলো বসাইলাম এক্স আর ওয়াই এর, তখন আমরা যে লাইনটা পেলাম সেটা একটা লিনিয়ার লাইন ছিল। তো এখানে আমাদের স্লপটা দেওয়া আছে যে স্লপের ভ্যালুটা হচ্ছে এত, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত কত হবে। তো ফ্রম দ্য আরহেনিয়াস ইকুয়েশন আমরা যে ইকুয়েশনটা জানি সেটা আমরা লিখছি। স্লপের জন্য আমরা বেসিক্যালি এই ইকুয়েশনটা ইউজ করবো, আমাদের k2/k1 এই ইকুয়েশনটা ইউজ করতে হবে না। দেন আমরা কি করছি, আমরা বেসিক্যালি যে গ্রাফ যেভাবে বলছে সেই অনুযায়ী আমরা একটু লাইনটা ড্র করছি যে কি লন কে ভার্সেস লন লন কে ভার্সেস 1/t। এখানে একটা জিনিস ম্যাথমেটিক্যালি আমরা একটা জিনিস জেনে নেব যে যখন আমাদের এরকম বলা থাকে লন কে ভার্সেস টি ইনভার্স বা 1/t, এটা ম্যাথমেটিক্যালি হতে পারে এ ভার্সেস বি। তো আমাদের যেটা ভার্সেস মানে যেটা প্রিভিয়াসে থাকে সেটাকে আমরা ওয়াই এক্সিসে বসাই, এবং পরে যেটা থাকে সেটা আমরা এক্স এক্সিসে বেসিক্যালি বসাই। তো এখানে আমরা কি করলাম, জাস্ট গ্রাফটা যখন আঁকলাম তখন দেখলাম যে এটা ডাউনওয়ার্ডে যাচ্ছে। কেন ডাউনওয়ার্ডে যাচ্ছে? কারণ হচ্ছে আমাদের এখানে যে স্লপে এটা নেগেটিভ সাইন আছে। আমরা যদি নেগেটিভ সাইন থাকলে নিচের দিকে নেমে আসে বা ডাউনওয়ার্ডে চলে আসে। আর যদি পজিটিভ সাইন থাকতো তাহলে আমাদের আপওয়ার্ডে গ্রাফটা হইতো। তো এখন আমরা জানি যে আমাদের স্লপ কোনটা, মাইনাস এ বাই আর ইকুয়াল টু মাইনাস আমরা যে ভ্যালুটা। তো এখানে আমার আর তো কনস্ট্যান্ট, তো এখান থেকে আমি ইজিলি এটা বের করে নিতে পারবো। তো এখানে এই যে কিলো জুল পার মোল দেয়া আছে। তো এটার কারণ কি? কারণ হচ্ছে বেসিক্যালি এখানে কেলভিন বলা ছিল। আর আমরা তো এটার ভ্যালু যে এটার যে ইউনিটটা সেটা তো জানি, জুল পার মোল পার কেলভিন। সো এখানে আমাদের পার মোলের জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা লাগবে হচ্ছে 9.97 ইন্টু 10⁻1 কিলো জুল। ওকে, এরকম টাইপ কিছু ম্যাথ আসতে পারে, এটা আসলে এমসিকিউতেও আসতে পারে। দেন আমরা যে লাস্ট পার্টটুকু দেখবো সেটা হচ্ছে আমরা এর আগের যে লেকচারে দেখে আসছিলাম যে বলছিলাম যে আমরা নেক্সট লেকচারে আমরা এটা দেখে নিব যে ক্যাটালিস্টের ক্ষেত্রে। তো ক্যাটালিস্ট বেসিক্যালি আমাদের ভিআরটা কি করে, যে কিভাবে ক্যাটালিস্ট রিঅ্যাকশনের রেটটাকে বাড়ায় দেয়। এটা রিঅ্যাকশন রেট বাড়ানোর জন্য ক্যাটালিস্ট যেটা করে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন যে এনার্জিটা আছে, তো সেটাকে সে কি করে একটা আলটারনেটিভ ওয়ে সে তৈরি করে ফেলে বা ফর্ম করে ফেলে। যে আমাদের ফার্স্টে রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্টের যে লাইনটা ছিল সেটা হচ্ছে এরকম ভাবে ছিল যে অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক উপরে ছিল বা বেশি লাগতো, বা ট্রানজিশন স্টেটটা উপরে থাকার কারণে আমার অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি লাগতো। ফলে কি হলো, এরপরে আমি যখন ক্যাটালিস্ট ইউজ করলাম তখন আমার অ্যাক্টিভেশন এনার্জিটা ডিক্রিজ করলো। তো তখন আমি ইজিলি আমার যে রিঅ্যাক্টিভ টু প্রোডাক্ট, তো ইজিলি অল্প এনার্জিতেই সে যাইতে পারতেছিল। ফলে বেশি পরিমাণ প্রোডাক্ট বা মোর অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, মোর অ্যামাউন্ট অফ রিঅ্যাক্টেন্ট বেসিক্যালি আমার প্রোডাক্টে কনভার্ট হতে পারতেছিল। তো এটি বেসিক্যালি ক্যাটালিস্টের মেইন যে কাজটা সেটা। আর নেগেটিভ যদি আমি ক্যাটালিস্টটা ইউজ করি, বা যে ক্যাটালিস্ট যে আমরা বলি পয়জন, সেটা যদি ইউজ করি তাহলে কি হয়, সেটা হচ্ছে এই রিঅ্যাক্টেন্টের থেকে যখন যায় তখন সে অ্যাক্টিভেশন এনার্জিটাকে একটু ইনক্রিজ করা যায়। তো ইনক্রিজ করে দিলে আমার রিঅ্যাকশন রেটটা কমে যাবে। তো আমার নেগেটিভ ক্যাটালিস্টটা বেসিক্যালি আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে বাড়ায় দেয়। ওকে, তো আমরা যদি প্রবলেমটাকে ফোকাস করি, তো দেখবো যে এগুলো আসলে বেসিক, একদম বেসিক কিছু প্রবলেম। এই প্রবলেমটা আমাকে করতে হবে। দেন আমাদের সঞ্জিত স্যারের বইয়ে আর হাজারি স্যারের বইয়ে কিছু ম্যাথ আছে, সেটা আসলে বইয়ের অ্যাক্টিভেশন এনার্জির পরপরই কিছু ম্যাথ আছে। দেন রেট অফ রিয়াকশনের সবগুলো ম্যাথই কাভার দিতে হবে। কাভার দিতে গিয়ে ছোট ছোট প্রবলেম ডেফিনেটলি বের হতে পারে, সেই প্রবলেমগুলো আমাকে জানাও। আর আমরা যে এই উইকে যেগুলো কাভার দিলাম সেগুলো খুব ভালোভাবে করতে হবে। নেক্সট উইক যখন শুরু করব তার আগে আমি এই ওভারঅল এই উইকের উপরে দুটো ক্রিয়েটিভ কোশ্চেন আর একটা হচ্ছে এমসিকিউ, আমি তোমার একটা এক্সাম নিব। তো এটা হচ্ছে জাস্ট পড়ার আগে, লেকচার শুরু করার আগে আমি তোমাকে দিয়ে দেবো। সো ওই জাস্ট সলভ করে আমাকে জাস্ট পাঠিয়ে দিবা ইমেজে, মানে ছবি তুলে। তো পড়তে থাকো। আর এই পড়াগুলো আসলে ফাঁকি দিও না। যেমন হচ্ছে এই যে আমরা আজকে যেটা পড়লাম অ্যাক্টিভেশন এনার্জি, এটা কিন্তু পড়াটা অল্প, বাট ম্যাথ আসছে প্রচুর। আমাদের বইয়ে প্রচুর ম্যাথ আছে। যদি ম্যাথ বইয়ে না থাকে সেক্ষেত্রে লাস্টের দিকে বোর্ড কোশ্চেন যেগুলো আছে ওইখান থেকে কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো সেম ম্যাথ এদের মতোই, অ্যাক্টিভেশন এনার্জি নেই, ওগুলো কভার দিতে হবে। আর যদি একদমই বইয়ে ম্যাথটা খুঁজে না পাও সেক্ষেত্রে আমাকে বললে আমি ম্যাথ আসলে ফর্ম করে আমি দিয়ে দেবো, মোটামুটি 20-30টা ম্যাথের মতো।
ওকে, এটা পড়তে থাকো।